আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ডুয়েট এডমিশন শিক্ষার্থী ভাই বোনেরা, আপনাদের সবাইকে গিয়ারবক্স সিনিয়র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা মেকানিক্যাল ডিপার্টমেন্টের হাইড্রোলিক সাবজেক্টের চাপ ও চাপের পরিমাপ অধ্যায়ের বেসিক নিয়ে আলোচনা করব। তো আমরা শুরুতে চাপ ও চাপের পরিমাপ অর্থাৎ অর্থাৎ শুধুমাত্র ম্যাথ করার জন্য যে বেসিকগুলো প্রয়োজন, আমরা শুধুমাত্র সেই বেসিকগুলি নিয়েই আলোচনা করব। আর থিওরির জন্য আমরা পরবর্তীতে থিওরি ক্লাস আলাদাভাবে করব। তো আমরা শুরুতে দেখো, আমাদের অধ্যায়ের নাম যেহেতু চাপ ও চাপের পরিমাপ, তো আমাদের দুটো জিনিসই জানতে হবে, ঠিক আছে? তো দেখো, আমরা শুরুতেই চাপ কত প্রকার সেটা জানবো, বা আমরা শুরুতে চাপের যে পরিমাপ, সেই চাপের পরিমাপ কিভাবে করতে হয় সেটা জানবো। আর চাপটা একটু পরে আলোচনা করতেছি, ঠিক আছে? তো দেখো, পরিমাপক যন্ত্র প্রধানত দুই প্রকার। চাপ পরিমাপক যন্ত্র প্রধানত কয় প্রকার বলো? দুই প্রকার। এক নম্বর হচ্ছে বায়ুর চাপ পরিমাপক যন্ত্র। এক নম্বর কি বলো? এক নম্বর হচ্ছে বায়ুর চাপ পরিমাপক যন্ত্র, দুই নম্বর হচ্ছে তরলের চাপ পরিমাপক যন্ত্র। তো দেখো, বায়ুর চাপ পরিমাপক যন্ত্রের নাম হলো ব্যারোমিটার। দেখো, এই যে ঘড়ির মতো দেখতে পাচ্ছ, এটা আমাদের কি মিটার বলো? ব্যারোমিটার। এই ব্যারোমিটার দিয়ে আমরা কি করি বলো? বায়ুর যে চাপ, সেই চাপটা মাপতে পারি। এরপরে আসো যে তরলের চাপ পরিমাপক যন্ত্র। তো দেখো, তরলের চাপ পরিমাপক যন্ত্রের নাম হলো ম্যানোমিটার। দেখতে পাচ্ছ? দেখো, এই যে এটা হলো আমাদের ম্যানোমিটার, ঠিক আছে? তো আমরা দেখো, এই ম্যানোমিটার নিয়ে আমাদের মূলত এই অধ্যায়টা। তো দেখো, আমাদের ম্যাথ করার সময় এই ম্যানোমিটারের সাথে অনেক পরিচিত হবে আমাদের, ঠিক আছে? এই ম্যানোমিটারের সাথে আমাদের কী হবে বলো? অনেক পরিচিত হবে। তো আমরা পরবর্তী টপিক্সে যাচ্ছি। তো দেখো, এর আগে আমরা চাপ পরিমাপক যন্ত্র সম্পর্কে কিছুটা ধারণা পেলাম। এখন আমরা দেখব যে চাপ কাকে বলে বা চাপ কী। তো দেখো, প্রবাহীকে কোনো পাত্র রাখলে উহা পাত্রের তলায় এবং পাত্রের দেওয়ালে যে বল প্রয়োগ করে, তাকে ওই প্রবাহের কি বলে বলো? চাপ বলে। অর্থাৎ দেখো, এই যে আমরা এখানে একটা পাত্র দেখতে পাচ্ছি। এই পাত্র দেখো, 1 নং বিন্দুতে চাপ অনুভব করবে, এবং দেখো আরও যদি একটা দুটো বিন্দু দেই, ধরো এটা আমাদের 2 নাম্বার বিন্দু। এই বিন্দুতেও কি অনুভব করে বলো? চাপ অনুভব করবে। এটা আমাদের 3 নাম্বার বিন্দু বা 3 নাম্বার দেওয়াল। এই দেওয়ালে তো কি অনুভব করে বলো? চাপ অনুভব করবে। আচ্ছা, এই চাপের যে প্রভাব, আচ্ছা দেখো তো, এই যে চাপের যে প্রভাব, সেই প্রভাবটা 3টা জিনিসের উপর নির্ভর করতেছে। চাপের যে প্রভাব, সেটা মূলত কয়টা জিনিসের উপর নির্ভর করে বলো? 3টা জিনিসের উপর নির্ভর করে। তো দেখো, আমরা এই যে একটা আমরা এই পাত্রের ভিতরে যে একটা প্রবাহী দেখতে পাচ্ছি, সেই প্রবাহী কি বলো? একটা নির্দিষ্ট একটা উচ্চতা আছে। প্রবাহের কি আছে বলো? নির্দিষ্ট একটা উচ্চতা আছে, এবং এই প্রবাহের উপর একটা অভিকর্ষীয় ত্বরণ জি কাজ করতেছে, ঠিক আছে? এবং কি বলো? প্রবাহের যে ঘনত্ব, সেই ঘনত্ব আছে। অর্থাৎ ঘনত্ব অনুযায়ী যে পদার্থের ঘনত্ব বেশি, তার কি হবে বলো? চাপ বেশি হবে। আর যে পদার্থের ঘনত্ব কম, সে কি বলো? তুলনামূলক চাপ কম হবে। সাপোজ ধরো, আমরা যদি একটু উদাহরণ দিই, এই একই পাত্রে যদি মধু রাখি, তাহলে কি হবে বলো? এই 1 নম্বর বিন্দুতে চাপের পরিমাণটা বেশি হবে। আবার যদি এই পাত্রে আমরা পানি রাখি, তাহলে 1 নম্বর বিন্দুতে চাপের পরিমাণ কি হবে বলো? কম হবে। তাহলে আমরা এই জায়গা থেকে একটা জিনিস শিওর হলাম বা ক্লিয়ার হলাম, যে চাপের যে প্রভাব, সেটা কয়টা জিনিসের উপর নির্ভর করতেছে? 3টা জিনিসের উপর নির্ভর করতেছে। যে তরল বা প্রবাহের কী পরিমাণ উচ্চতা আছে, সেই উচ্চতার উপর নির্ভর করতেছে। এবং তরল বা প্রবাহের উপরে একটা কি আছে বলো? অভিকর্ষীয় ত্বরণ যে মান আছে, সেটা কাজ করতেছে, সেটার উপরও নির্ভর করে। এবং তরলের যে ঘনত্ব, সেই ঘনত্বের উপর কি নির্ভর করে বলো? চাপ নির্ভর করে। তো দেখো, এই জায়গা থেকে আমরা যদি চাপের একটা সূত্র বানাই, তাহলে দেখো তো, আমরা এরকম কি লিখতে পারি, যে চাপ পি সমান সমান কি লেখা যায় বলো? দেখো, এই যে উচ্চতা, অর্থাৎ প্রবাহের উচ্চতা গুণন কি আছে বলো? অভিকর্ষীয় ত্বরণ জি, এবং কি বলো? এই প্রবাহের ঘনত্ব র। তো দেখো, আমরা এই একটা সূত্র, এই জায়গা থেকে আমরা একটা সূত্র পেলাম, যে পি সমান সমান হলো কি বলো? এইচ র জি। অর্থাৎ এই সূত্র ব্যবহার করে আমরা যদি কোনো প্রবাহের বা কোনো পদার্থের ঘনত্ব জানা থাকে, তাহলে ওই পদার্থের কী বের করতে পারবো বলো? চাপ বের করতে পারবো। তো এখানে পিতে কি বোঝাতেছে দেখো, পিতে বোঝাতে হলো চাপ, এবং এইচতে বোঝাতেছে হলো প্রবাহের উচ্চতা, এবং জিতে হলো অভিকর্ষীয় ত্বরণ, এবং রতে হচ্ছে প্রবাহের ঘনত্ব। আশা করি এই বিষয়টা বুঝতে পারছো। দেখো, এখন আমরা ঘনত্ব যে বিষয়টা, সে বিষয়টা আর একটু ভালোভাবে বোঝার চেষ্টা করব। আসলে ঘনত্ব মূলত কি? তো দেখো, ঘনত্বর বিষয়টা দেখো, এই পাশের যে বস্তুটা দেখতে পাচ্ছ, সেই বস্তুটা মূলত মধু। এর ঘনত্ব কি বলো? এর ঘনত্ব বেশি। আর এই পাশে পানি, এর ঘনত্ব কম। আমরা যদি এর একটা বাস্তব উদাহরণ দিই, দেখো, আমরা যদি কোনো সময় ফ্লোরের ভিতরে মধু এবং এক পাশে কি বলো? পানি ফেলাই, তাহলে দেখতে পারবা যে মধুর ঘনত্বটা কি বলো? মধু কম জায়গা নিছে,
মধু কি করে বলো, ফ্লোরের মধ্যে কম জায়গা নেবে তুলনামূলক কার চেয়ে বলো, এই পানির চেয়ে। অর্থাৎ একই পরিমাণে পানি এবং মধু যদি আমরা ফ্লোরের ভিতরে ফেলা দেই, তাহলে কি পাবো বলো, মধুর ঘনত্ব বেশি হওয়ার জন্য সে কি হবে বলো, ফ্লোরের ভিতরে কম জায়গা নেবে এবং কি বলো, পানি তুলনামূলক বেশি জায়গা নেবে। আমরা মূলত যে ঘনবসতি যে বিষয়টা আছে, সেই বিষয়টার সাথে যদি আমরা একটু এক্সাম্পল দিই, তাহলে বিষয়টা ভালোভাবে বুঝতে পারবো। ঠিক আছে, যে ঘনবসতি মানে যে জায়গায় কি বলো, যে লোক সংখ্যা বেশি বসবাস করে। দেখো, তার মানে যদি ঘনত্বের দিক থেকে আমরা চিন্তা করি, তাহলে যে মধুর যে ঘনত্ব সেটা বেশি, এই মানটা হলো কি বলো, আপাত দৃষ্টিতে ছোট মনে হলো, এটা মূলত কি বলো, বড়। মানে ঘনত্বের দিক থেকে যদি চিন্তা করি, আর এটা কি বলো, ছোট। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো। তো এই জায়গা থেকে আমাদের কয়েকটা জিনিস মুখস্থ করতে হবে। ঠিক আছে, এবং কি একক সহ মুখস্থ করা লাগবে। তো আমরা একটু লিখে দিই, এই জিনিসটা আমাদের কি করা লাগবে বলো, মুখস্থ করতে হবে। আচ্ছা, আমাদের মুখস্থটা কি দেখো, এমকেএস পদ্ধতিতে পানির ঘনত্ব হলো 1000 কেজি মিটার কিউব। এটা আমাদের মুখস্থ করতে হবে। আর সিজিএস পদ্ধতিতে পানির ঘনত্ব হলো কি বলো, 1 গ্রাম/সেন্টিমিটার কিউব। এবং এফপিএস পদ্ধতিতে পানির ঘনত্ব হলো 62.5 পাউন্ড/ফিট স্কোয়ার, সরি ফিট কিউব। এই তিনটা জিনিস আমাদের মুখস্থ করা লাগবে, যে কি, যে পানির ঘনত্ব কত। এমকেএস পদ্ধতিতে পানির ঘনত্ব হলো 1000 কেজি মিটার কিউব, এবং সিজিএস পদ্ধতিতে পানির ঘনত্ব হচ্ছে 1 গ্রাম/সেন্টিমিটার কিউব, এবং এফপিএস পদ্ধতিতে পানির ঘনত্ব হলো 62.5 পাউন্ড/ফিট কিউব। এই জিনিসটা আমাদের মুখস্থ করতে হবে। তো দেখো, আমরা কিছুক্ষণ আগে যে চাপ চাপে নির্ণয় করার যে একটা সূত্র দেখলাম, সেই সূত্র অনুযায়ী দুটো ম্যাথ করব। এটা আমাদের 1 নম্বর ম্যাথ। এটা আমাদের কোন নাম্বার ম্যাথ বলো? তো দেখো, এটা আমাদের 1 নম্বর ম্যাথ, এবং নিচেরটা কি বলো, আমাদের 2 নম্বর ম্যাথ। ঠিক আছে, তাহলে দেখো, আমাদের 1 নম্বর ম্যাথটা আমরা এই পাশে করবো, এবং 2 নম্বর ম্যাথটা কি বলো, এই পাশে করবো। তাহলে আমরা যে পার্থক্যটা, সেই জিনিসটা আমরা বুঝতে পারবো। তো এবং এই এই একটা ম্যাথের জন্য আমাদের, সরি, দুটা ম্যাথের জন্য আমাদের একটা ফিগার হলেই চলবে, মানে বোঝার জন্য একটা ফিগার হলেই চলবে। তো দেখো, 1 নম্বর যে ম্যাথটা, সেটা একটু পড়ো। কি বলছে দেখো, 5 মিটার উচ্চতা বিশিষ্ট কোনো পাত্রে পানি আছে। মানে এটা হলো কি বলে, একটা পাত্র, এই পাত্রের উচ্চতা কত মিটার, 5 মিটার দেওয়া আছে। তাহলে দেখো, পাত্রর তলায় কত চাপ, সরি, কত বল বা চাপ অনুভব করবে। আমার পাত্রর তলা কোনটা বলে, যেটা আমাদের পাত্রর তলা। ঠিক আছে, তো দেখো, এই বিন্দুতে কত চাপ বা বল অনুভব করবে সেটা বের করতে বলছে। তো পাত্রতে কি আছে বলো, পানি আছে। আর এর আগে কিন্তু আমি তোমাদের একটা জিনিস শিখিয়ে দিছি, সেটা হলো পানির যে ঘনত্ব, সেই ঘনত্ব শিখিয়ে দিছি। এমকেএস পদ্ধতিতে কত, 1000 কেজি মিটার কিউব। সিজিএস পদ্ধতিতে কি হলো 1 গ্রাম/সেন্টিমিটার কিউব, এবং এফপিএস পদ্ধতিতে পানির ঘনত্ব কত বলো, 62.5 পাউন্ড/ফিট কিউব। ঠিক আছে, তো দেখো, আমরা এই পাশে 1 নম্বর ম্যাথটা করব। তো 1 নম্বর ম্যাথটা দেখো, 1 নম্বর ম্যাথ করার জন্য আমাদের যে গিভেন ডাটাগুলো সেটা দেখি। দেখো, এইচ এর যে মান সেটা দেওয়া আছে। তাহলে এবার আমরা লিখি গিভেন ডাটা, গিভেন ডাটা। ঠিক আছে, তো দেখো, এই সমান সমান কত দেওয়া আছে বলো, এই সমান সমান দেওয়া আছে হলো 5 মিটার। এই যে দেখো, পাত্রের উচ্চতা। ঠিক আছে, এই সমান সমান কত মিটার দেওয়া আছে বলো, 5 মিটার দেওয়া আছে। যখন আমরা 1 নম্বর ম্যাথটা করবো, তখন এই পাত্রের মধ্যে কি আছে, পানি আছে। ঠিক আছে, এই বিষয়টা একটু মাথায় রাখো। এবং কি দিয়ে আছে দেখো, আর কোনো মান দেওয়া নাই, শুধুমাত্র কি দেওয়া আছে বলো, 5 মিটার দেওয়া আছে, আর কোনো ডাটা দেওয়া নাই। তো দেখো, আমরা যদি এই যে এই সূত্রটা, 1 নম্বর যে সূত্রটা, সেই সূত্রটা যদি একটু লিখি, তাহলে এরকম ছিল, দেখো তো, যে উই ন কত কি ছিল বলো, পি সমান সমান এইচ রো জি ছিল। আমাদের সূত্রটা কি ছিল বলো, যে এই 1 নম্বর বিন্দুতে চাপ নির্ণয় করার জন্য যে সূত্রটা, সেটা হলো পি সমান এইচ রো জি। এখানে এইচ হলো কি বলো, এইচ হলো পাত্রের উচ্চতা, এবং কি বলো, র হতেছে পাত্র ব্যবহৃত তরলের ঘনত্ব, এবং জি হচ্ছে অভিকর্ষীয় ত্বরণ। তো দেখো, এই জায়গা থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে এইচ এর যে মান, এইচ এর মানটা আমরা লিখি যে 5 মিটার ইন্টু, আচ্ছা, রর মান কত বলো। যদি আমরা এমকেএস পদ্ধতি বলি, এমকেএস পদ্ধতিতে ম্যাথটা করি, তাহলে রর মান হবে কত, 1000। এমকেএস পদ্ধতিতে করলে রর মান হবো 1000। এককটা কি হবে, এককটা হবে, উপরে হলো কেজি, আর নিচে হচ্ছে কি বলো, মিটার কিউব।
এর সাথে গুণ করতে হবে জি এর মান কত বলো, এমকেএস পদ্ধতিতে জি এর মান হচ্ছে অর্থাৎ অভিজ্ঞ ত্বরণের মান হচ্ছে 9.81, এককটা হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, তো দেখো এই সম্পূর্ণ লাইন যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে এর একটা মান পাবো, সেটা হচ্ছে কত দেখো, যে 490 এককটা হবে নিউটন পার মিটার স্কোয়ার। আচ্ছা, এককটা কেন নিউটন পার মিটার স্কোয়ার হলো সেটা আমরা একটু তোমাকে দেখাচ্ছি, এখনই দেখাচ্ছি। মানে বিষয়টা বুঝতে পারছো? তার মানে আমরা যদি এই পাত্রে যদি পানি ব্যবহার করি এবং এই 1 নম্বর বিন্দুতে দেখো, আমরা এটা 1 নম্বর বিন্দুতে দিই, তাহলে 1 নম্বর মেথের জন্য এই 1 নম্বর পয়েন্টে পানির জন্য চাপ হবে কত বলো, 49,050 নিউটন পার মিটার স্কোয়ার। ঠিক আছে, তাহলে 1 নম্বর বিন্দু যদি এই পাত্রের উচ্চতা যদি 5 মিটার হয় এবং এই পাত্রতে যদি আমরা পানি ব্যবহার করি, তাহলে এই 1 নম্বর বিন্দুতে চাপের পরিমাণ হবে 49,050 নিউটন পার মিটার স্কোয়ার। আচ্ছা দেখো, অনুরূপভাবে এই সূত্রটা দিয়ে যদি আমরা 2 নম্বর ম্যাথটা করতে যাই তাহলে দেখি আমাদের কি সমস্যা হয়। ঠিক আছে, তাহলে দেখো কি বলছে, 2 নম্বর ম্যাথটা যদি একটু পড়ো, যে 5 মিটার উচ্চতা বিশিষ্ট কোনো পাত্রে পারদ দ্বারা পূর্ণ আছে। এই জায়গায় এই জিনিসটা একটু খেয়াল করো, 5 মিটার উচ্চতা বিশিষ্ট কোনো পাত্রে পারদ দ্বারা পূর্ণ আছে। তো দেখো পাত্রের তলার চাপ নির্ণয় করো, অর্থাৎ এই 1 নম্বর বিন্দুতে কি নির্ণয় করতে বলছে বলো, চাপ নির্ণয় করতে বলছে। তো এই জায়গার মধ্যে দেখো অতিরিক্ত, এই ম্যাথটার মধ্যে অতিরিক্ত একটা জিনিস দিয়ে দিচ্ছে, যে পারদের আপেক্ষিক গুরুত্ব দিয়ে দিছে হলো 13.6। তো দেখো এই জিনিসটা আমাদের নতুন আছে, কি আছে বলো, পারদের আপেক্ষিক গুরুত্ব, এই জিনিসটা আমাদের নতুন আছে, এই জিনিসটা আমরা তোমাদের পড়ে নেই, মানে আমি তোমাদের এখনো পড়ে নাই, পড়াবো একটু পরে। তো দেখো এই ম্যাথটা যদি আমরা করতে যাই তাহলে দেখো আমরা এরকম যদি লিখি যে পি সমান সমান এইচ রো জি। তো দেখো আমরা এই যে উচ্চতা জানি, অভিজ্ঞ ত্বরণ জি এর মান জানি, যদি পারদের ঘনত্বটা জানতাম তাহলে আমরা ম্যাথটা করতে পারতাম। কি জানলে আমরা ম্যাথটা করতে পারতাম, যদি পারদের ঘনত্ব জানতাম তাহলে ম্যাথটা করতে পারতাম। কিন্তু এতে দেখো পারদের ঘনত্বের পরিবর্তে আপেক্ষিক গুরুত্ব দিয়ে দিছে। ঠিক আছে, তাহলে দেখো আমাদের আপেক্ষিক গুরুত্ব বের করে, অর্থাৎ আপেক্ষিক গুরুত্ব থাকলে এই আপেক্ষিক গুরুত্ব থেকে যদি আমরা ঘনত্ব বের করতে যাই তাহলে এর জন্য একটা সূত্র মুখস্থ করতে হবে। এর জন্য কি করতে হবে বলো, একটা সূত্র মুখস্থ করতে হবে। তো সূত্রটা হলো, আমি বাংলা মুখস্থ করলে বেশি সুবিধা হয়। তো দেখো, যে কোনো তরলের ঘনত্ব সমান সমান পানির ঘনত্ব ইন্টু ওই তরলের আপেক্ষিক গুরুত্ব। এটা যদি তোমরা কোনো সময় এটা যদি মুখস্থ করতে পারো তাহলে কি বলো, 2 নম্বর ম্যাথটা করতে পারবা। তাহলে আগে দেখো, এই 2 নম্বর ম্যাথটা করার আগে ওই জিনিসটা তোমাদের মুখস্থ করে নিয়ে আসি। তো দেখো এটা হলো আমাদের একটা সূত্র, যে এই সূত্রটা হলো কোনো বস্তুর যদি আপেক্ষিক গুরুত্ব দেওয়া থাকে, সেই আপেক্ষিক গুরুত্ব থেকে আমরা বস্তুর যে ঘনত্ব, সেই ঘনত্ব বের করার সূত্র হলো এই সূত্রটা। ঠিক আছে, যেহেতু আমাদের 1 নম্বর ম্যাথটা করা শেষ সেই জন্য আমরা 1 নম্বর ম্যাথটা মিশিয়ে দিছি। হ্যাঁ, তাহলে দেখো তো সূত্রটা কি বলছে, যে যে কোনো তরলের ঘনত্ব সমান সমান পানির ঘনত্ব ইন্টু ওই তরলের আপেক্ষিক গুরুত্ব। আচ্ছা এখন কামারে বলো, এই যে আমরা যে 1 নম্বর যে চিত্রটা দেখতে পাচ্ছি, যে আমাদের ফিগারটা যে দেখতে পাচ্ছি, এই জায়গায় কি আছে বলো, এই জায়গায় পারদ আছে। পারদ নিশ্চয়ই একটা তরল পদার্থ। পারদ কি বলো, পারদ নিশ্চয়ই একটা তরল পদার্থ। তার মানে দেখো এই যে বলতেছি যে যে কোনো তরলের ঘনত্ব, আমরা কার ঘনত্ব বের করব, আমরা পারদের ঘনত্ব বের করব। তাহলে এই জায়গায় লিখি, হ্যাঁ, যে রো, ঠিক আছে, রো মার্কারি, অর্থাৎ পারদের ঘনত্ব সমান সমান, এখনকার দেখো এই ঘনত্বের সাথে তুমি যদি পানির ঘনত্বটা অ্যাড করো, ঠিক আছে, পানির ঘনত্ব যদি গুণ করো এমকেএস পদ্ধতিতে, যদি গুণ করো তাহলে পারদের যে ঘনত্ব সেটা বের হবে এমকেএস পদ্ধতিতে। যদি সিজিএস পদ্ধতিতে গুণ করো তাহলে কিসে বের হবে বলো, সিজিএস পদ্ধতিতে পারদের ঘনত্ব বের হবে। যদি এফপিএস পদ্ধতিতে পানির ঘনত্ব যে গুণ করো তাহলে পারদের যে ঘনত্ব বের হবে সেটা কিসে বলো, সেটা বের হবে এফপিএস পদ্ধতিতে। তাহলে দেখো আমরা জানি যে কি বলো, পানির ঘনত্ব সমান সমান কত, 1000 কেজি মিটার কিউব। তাহলে এই জায়গায় লিখি যে 1000 কি বলো কেজি মিটার কিউব। তুমি চাইলে সিজিএস পদ্ধতিতেও করতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে যে কোনো তৈলের ঘনত্ব সমান কি, পারদের ঘনত্ব সমান হচ্ছে পানির ঘনত্ব ইন্টু
এই সূত্রের ইনটুটা দিলাম। ওই তরলের আপেক্ষিক গুরুত্ব, ওই তরল বলতে কোন তরল বলছে, এই যে পাত্র, যে এই পাত্রতে যে পারদ ব্যবহৃত হচ্ছে সেই পারদের আপেক্ষিক গুরুত্বের কথা বলছে। ঠিক আছে, তাহলে পারদের আপেক্ষিক গুরুত্ব কত? 13.6। 0.6। তো দেখো এই মানটা যদি আমরা ক্যালকুলেশন করি, আমাদের যে ফলাফলটা হবে সেটা কার আপেক্ষিক গুরুত্ব, সেটা হলো কার ঘনত্ব বলো, সেটাই হলো পারদের ঘনত্ব। তাহলে আমরা এই জায়গায় লিখতে পারি যে মার্কারি র মার্কারি সমান এই মানটা একটু ক্যালকুলেশন করো। তো দেখো এই মানটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের যে ফলাফল হচ্ছে সেটা হলো 131600। 131600। এককটা কি হবে? এককটা অবশ্যই দেখো উপরে আছে কি বলো, কেজি, আর হলো কি বলো, মিটার কিউব। তো দেখো প্রশ্নে আমাদের আপেক্ষিক গুরুত্বের কোনো একক দেওয়া নাই, আসলে আপেক্ষিক গুরুত্বের কোনো একক হয় না। তো দেখো আমরা এই সূত্রটা দিয়ে, বাংলা যে সূত্রটা আছে সেই সূত্রটা দিয়ে আমরা কি করতে পারি বলো, খুব সহজে যে কোনো তরলের ঘনত্ব বের করতে পারবো। যদি আমরা ওই তরলের কি জানি বলো, আপেক্ষিক গুরুত্বটা জানি, তাহলে যে কোনো তরলের ঘনত্ব বের করতে পারবো। তাহলে সূত্রটা মানে আমার কাছে খুব পছন্দের একটা সূত্র, এটা মুখস্থ করো যে যে কোনো তরলের ঘনত্ব সমান সমান কি বলো, পানির ঘনত্ব ইন্টু ওই তরলের আপেক্ষিক গুরুত্ব। ঠিক আছে, এই জায়গা থেকে আমরা আমাদের বেশিরভাগ ক্ষেত্রে ম্যাথ করার সময় আপেক্ষিক গুরুত্বটা দিয়ে দেয়। ঠিক আছে, তারপর আমরা দুই তিনটা আপেক্ষিক গুরুত্ব মুখস্থ করব, আর বেশিরভাগ ক্ষেত্রেই দিয়ে দেয়। তো দেখো এখন আমাদের যদি 2 নম্বর ম্যাথটা যদি আমরা করতে চাই, দেখো তাহলে আমরা এই পাশে একটু ছোট জায়গা নিই, এই পাশে একটু জায়গা নিয়ে দেখো আমরা 2 নম্বর ম্যাথটা করব। তাহলে দেখো তো আমরা এই যে 2 নম্বর ম্যাথ হলো 1 নম্বর বিন্দুতে কি বের করবো বলো, চাপ বের করবো। তাহলে পি সমান সমান এইচ রো জি। তাহলে লিখলাম এইচ ইন্টু এই রটা কিসের রো বলো, এই রটা দিতে হবে তোমার এইচ মার্কারি, অর্থাৎ পারদের ঘনত্ব ইন্টু জি কি বলো, অভিকর্ষীয় ত্বরণ। এখনকার দেখো উচ্চতা কত মিটার তুমি জানো, দেখো যে উচ্চতা হলো 5 মিটার। তাহলে এই জায়গায় লিখলাম এই সমান কত মিটার বলো, 5 মিটার ইন্টু এই পারদের যে ঘনত্ব, সেই ঘনত্ব কত বের করলাম বলো, 13600। 13600, এককটা অবশ্যই সাথে লিখতে হবে। একক কি ছিল, কেজি মিটার কিউব ইন্টু জের মান কত বলো, জের মান হলো 9.81। জের অবশ্যই একক আছে, একক হলো মিটার পার কি স্কোয়ার বলো, সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, তো দেখো এই মানটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা অবশ্যই যে মানটা পাবো সেটাই কি বলো, সেটাই হলো আমাদের এই 1 নম্বর বিন্দুতে 2 নম্বর ম্যাথের জন্য 1 নম্বর বিন্দুতে কিসের মান বলো, চাপের মান। কিন্তু দেখো চাপের যে এককটা সেই এককটা আমরা দেখব। ঠিক আছে, চাপের যে একক সেই এককটা আমরা দেখব। তো এই চাপের এককটা দেখার আগে একটা জিনিস তোমাদের দেখায় নিয়ে আসি। দেখো আমরা জানি নিউটন সমান লেখা যায় এরকম করে যে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ নিউটনকে ভাঙলে মতো আমরা কি পাই বলো, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, এই জিনিসটা পাই। নিউটনকে যদি আমরা ভাঙি তাহলে কি পাই বলো, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা দেখো এই জায়গায় দেখো উপরে একটা মিটার আছে, যদি আমরা একটু পেন কালারটা চেঞ্জ করি তাহলে বিষয়টা বুঝতে পারো। দেখো এই যে উপরে একটা মিটার আছে, দেখতে পাচ্ছ এই যে একটা মিটার, দেখো নিচে মিটার আছে কয়টা, 3টা। তো দেখো উপরে একটা মিটার এবং নিচে 3টা মিটার যদি আমরা কাটাকাটি করি তাহলে নিচে মিটার থাকতেছে কয়টা বলো, নিচে মিটার থাকতেছে হলো 2টা। বিষয়টা আশা করি বুঝতে পারছো। এখন দেখো এই যে এই কেজি আর হলো এই যে মিটার পার সেকেন্ড স্কোয়ার, এই জিনিসের সাথে এই পাশে বাম পাশে একটু তাকায় দেখো, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, দেখো এটা সমান সমান যে এই পাশে দাগ দিছি এটা সমান সমান এরকম লেখা যায় যে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো এটা লেখা যে কথা, অর্থাৎ এটা লেখা যে কথা, এটা লেখা কি বলো, একই কথা। তাহলে এতটুকু সমান সমান নিউটন লেখা যায়। সেক্ষেত্রে দেখো আমরা যদি এককটা লিখি যে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার সমান সমান নিউটন, আর নিচে আছে কি বলো, মিটার স্কোয়ার। তখন এই জায়গা থেকে আমরা ক্যালকুলেশন করার পরে চাপের যে মানটা সেটা পাইতেছি কি বলো, নিউটন পার মিটার স্কোয়ার। নিউটন পার কিউ স্কোয়ার বলো, মিটার স্কোয়ার। তাহলে আমরা এই জায়গা থেকে একটা জিনিস শিখলাম, চাপের যে একক সে এককটা কি হয় বলো, এমকেএস পদ্ধতিতে চাপের একক হয় নিউটন পার মিটার স্কোয়ার। আশা করি এই বিষয়টা বুঝতে পারছো। তো দেখো তখন আমরা যে দুটো ম্যাথ করলাম সেই দুটা ম্যাথের
আসলে মূলত যে পার্থক্য, সেই পার্থক্যটা আশা করি বুঝাতে পারছি। তো দেখো অনেক বড় হয়ে গেছে, ওই দুটো জিনিসের এখন আমরা সারাংশ টানবো দুটো সূত্র মুখস্থ করার মাধ্যমে। এই দুটো সূত্র আমাদের এতটাই ব্যবহার হয়, তুমি যদি মুখস্থ নাও করো, না করলে কিন্তু মানে অটোমেটিক তোমার মুখস্থ হয়ে যাবে। কারণ আমরা এই দুটো সূত্র দিয়ে হিউজ পরিমাণে ম্যাথ করব। আশা করি বিষয়টা বুঝতে পারছো। তো দেখো এই জায়গায় যদি আমরা বলি যে প্রশ্নে যদি, আচ্ছা আপাতত দেখো এটা এরকম কি নোট করে নাও, এটা আমাদের সূত্র, আমাদের দুটো এই অধ্যায়ের জন্য দুটোই মাত্র সূত্র, ঠিক আছে, আর কোনো সূত্র নাই। তো দেখো প্রশ্নে যদি, প্রশ্নে তরলের ঘনত্ব দেওয়া থাকে, প্রশ্নে যদি তরলের ঘনত্ব দেওয়া থাকে, তাহলে আমরা ডিরেক্টলি 1 নম্বর সূত্রটা ব্যবহার করব। তাহলে 1 নম্বর সূত্র কি বলো, পি সমান সমান এইচ রো জি। পি সমান সমান কি বলো, এইচ রো জি, অর্থাৎ তরলের ঘনত্ব দেওয়া থাকলে আমরা ডিরেক্টলি এই সূত্র ব্যবহার করতে পারবো, ঠিক আছে। আচ্ছা আবার দেখো যদি তরলের আপেক্ষিক গুরুত্ব দেওয়া থাকে, ঠিক আছে, যদি প্রশ্নে তরলের আপেক্ষিক গুরুত্ব দেওয়া থাকে, তখন আমরা ডিরেক্টলি কী সূত্র ব্যবহার করবো বলো, পি সমান সমান এইচ রো ওয়াটার, অর্থাৎ পানির ঘনত্ব ইন্টু আপেক্ষিক গুরুত্ব, এর সাথে কি বলো এস, অর্থাৎ এর হচ্ছে ব্যবহৃত তরলের কি বলো আপেক্ষিক গুরুত্ব। এই জায়গা থেকে ধরো ভালো মতন দেওয়া আছে যে এইচ রো জি এস। যদি প্রশ্নে আপেক্ষিক গুরুত্ব থাকে তাহলে আমরা 2 নম্বর সূত্রটা ব্যবহার করব। তো দেখো 2 নম্বর সূত্রটা কি, রো ডাব্লুতে কি বোঝাচ্ছে বলো, রো ডাব্লুতে বোঝাচ্ছে পানির ঘনত্ব, এর সাথে পানির ঘনত্বর সাথে যদি আমরা ব্যবহৃত তরলের আপেক্ষিক গুরুত্বটা গুণ করে দেই, তাহলে আমরা ডিরেক্টলি কি বের করতে পারবো বলো, প্রশ্নে আপেক্ষিক গুরুত্ব থাকলেও আমরা এই সূত্র ব্যবহার করে বস্তুর বা ওই প্রবাহের চাপ নির্ণয় করতে পারবো। আশা করি বিষয়টা তোমরা আসলে দেখো, এটা এমনভাবে সাজায় দিচ্ছে যে তোমরা একটু দেখলে বুঝতে পারবা। এই সূত্র দুটো যদি মুখস্থ করো তাহলে আশা করি নিয়ে কোনো ঝামেলা হওয়ার কথা না। তো দেখো, এই জায়গায় আমরা কিছু তরলের আপেক্ষিক গুরুত্ব দিয়ে দিছি। কি লেখা আছে বলো, কিছু তরলের আপেক্ষিক গুরুত্ব, এই জিনিসগুলো আমাদের মুখস্থ করতে হবে বা মনে রাখতে হবে, ঠিক আছে। তো দেখো আমরা এই যে দেখতে পাচ্ছি যে তেলের আপেক্ষিক গুরুত্ব, তেলের আপেক্ষিক গুরুত্ব হলো কত বলো, 0.8। আর আপেক্ষিক গুরুত্বের কোনো একক নাই। কেন একক নয় সেটা বোঝানো উচিত ছিল, কিন্তু ক্লাসটা অনেক লং হয়ে যাবে, যার জন্য এই জিনিসটা আমাদের লাগে না। তো দিন শেষে আমাদের কি বলো এই জিনিসটা মুখস্থ করতে হয় যে আপেক্ষিক গুরুত্বের একক নাই বা থাকে না, ঠিক আছে। আবার দেখো যে পারতের আপেক্ষিক গুরুত্ব হলো কত বলো, 13.6। ভারতের আপেক্ষিক গুরুত্ব হলো 13.6, এরও কি নেই বলো, কোনো একক নাই। এরপরে আছে দেখো যে ব্রাইনের আপেক্ষিক গুরুত্ব হলো 1.16, এরও কোনো একক নাই। দেখো আমাদের নোটটা যদি দেখো তাহলে বিষয়টি একটু তোমাদের ক্লিয়ার হবে যে বেশিরভাগ ক্ষেত্রে প্রশ্নে আপেক্ষিক গুরুত্বর মান দেওয়াই থাকে। তোমরা এই তিনটে দেওয়া থাকে ঠিক আছে, তবে এই তিনটে মুখস্থ করে নাও। আর বেশিরভাগ ক্ষেত্রে আমাদের আপেক্ষিক গুরুত্বর মান প্রশ্নে কি থাকে বলো, দেওয়া থাকে। তাহলে জিনিসটা একটু মুখস্থ করে নাও, হ্যাঁ। তো দেখো আমাদের একটা জিনিস শিখতে হবে যে প্রশ্নে মাঝে মাঝে উচ্চতা দেওয়া থাকে এবং আপেক্ষিক ওজন দেওয়া থাকে। দেখো এই জায়গায় নতুন একটা জিনিস আছে, সেটা হলো যে আপেক্ষিক ওজন। এই আপেক্ষিক ওজনকে আমরা ওমেগা দ্বারা প্রকাশ করি এবং আমাদের কি নির্ণয় করতে হয় বলো, চাপ নির্ণয় করতে হয়। তো দেখো আমাদের মূলত একটা জিনিস দেখতে হবে যে আপেক্ষিক ওজনের মধ্যে সাধারণত 3টা জিনিস থাকে। আপেক্ষিক ওজনের মধ্যে 3টা জিনিস অটোমেটিক ওরা দিয়েই দেয়। তো যদি কোনো সময় প্রশ্নে আপেক্ষিক ওজন দেওয়া থাকে তাহলে আমরা বুঝতে হবে যে আপেক্ষিক ওজনের মধ্যে 3টা জিনিস অটোমেটিক আছে, অর্থাৎ আমাদের ম্যাথটা আরও সহজ করে দেয়, ঠিক আছে। তো দেখো আপেক্ষিক ওজনের মধ্যে কি থাকে, পানির ঘনত্ব, অর্থাৎ যে বস্তুটা ব্যবহৃত হচ্ছে সেই বস্তুর ঘনত্বই দেওয়া থাকে, জি এর মানও দেওয়া থাকে এবং কি বলো এস এর মানও দেওয়া থাকে। অর্থাৎ ঘনত্ব থাকা মানে ওটার মধ্যে অটোমেটিক এস এর মান আছে, এস এর মান যুক্ত করা আছে, ঠিক আছে। তার মানে আমাদের আপেক্ষিক যে ওজন, সেই আপেক্ষিক ওজনের কি আছে, দেখো আপেক্ষিক ওজন ওমেগা সমান আমরা কি জানি যে রো জি এস। অর্থাৎ আপেক্ষিক ওজনের মধ্যে রোতে আমরা কি রোতে আমরা বুঝতেছি, দেখো জি তো হলো অভিকর্ষীয় ত্বরণ, এই যে তুমি জি সমান আমরা কি জানি বলো, জি হলো অভিকর্ষীয় ত্বরণের মান, এবং আপেক্ষিক গুরুত্বকে আমরা এস দ্বারা প্রকাশ করি, এই আপেক্ষিক গুরুত্ব মানও দেওয়া থাকে, ঠিক আছে। এবং ঘনত্ব কি বলো, রো দেওয়া থাকে, অর্থাৎ আমাদের প্রশ্নে যে তরল ব্যবহৃত হচ্ছে সেই তরলের ঘনত্ব ডিরেক্টলি দেওয়া থাকে। তাহলে আমরা কি করবো বলো, তখন আমরা যদি কোনো সময় প্রশ্নে আপেক্ষিক ওজনের মান দেওয়া থাকে এবং আমাদের চাপ নির্ণয় করতে বলে বা চাপ বের করতে বলে, আমরা ডিরেক্টলি এই সূত্রটা ব্যবহার করব। সূত্র কি বলো, সূত্রটা হলো উচ্চতা ইন্টু আপেক্ষিক ওজন, ঠিক আছে। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি, আপেক্ষিক ওজনের একটা আছে, একক আছে,
যে আপেক্ষিক ওজন যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে দেখো যে আপেক্ষিক ওজনের জিনিসটা একটু ক্যালকুলেশন করে দেখায়। হ্যাঁ, তাহলে দেখো আমরা জানি র সমান সমান যে আপেক্ষিক ওজনের যে এককটা, সেই এককটা দেখাচ্ছে শুধু। তো রর মান আমরা কি জানি, রর যে একক সেটা হলো অবশ্যই কেজি, আমরা এমকেএস পদ্ধতি দিয়ে দেখাই। তাহলে দেখো আপেক্ষিক ঘনত্বের একক সর্বদাই কি হয় বলো, কেজি পার মিটার কিউব। এর সাথে গুণ করতে চাচ্ছ কি বলো, জের মানটা, জের একক কি হয় বলো, মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবং আপেক্ষিক একক গুরুত্বের কি নেই বলো, কোনো একক নাই। তো দেখো এই জিনিসটা যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে কি হচ্ছে, তাহলে দেখো তো আমরা যেরকম কি লিখতে পারি কিনা, যে কেজি, দেখো তো যতটুকু সমান সমান কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো যতটুকু বক্স করছে এতটুকু সমান সমান এরকম কি লেখা যায় কিনা, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এতটুকু সমান সমান আমরা কি জানি বলো, নিউটন। তাহলে এই সম্পূর্ণ যতটুকু বক্স আছে এই বক্সটা সম্পন্ন হয়ে যাবে কি হবে, এই বক্সটা সম্পন্ন হয়ে যাবে নিউটন। তাহলে উপরে থাকবে শুধু নিউটন এবং নিচে থাকবে কি বলো, মিটার কিউব। আপেক্ষিক ওজনের যে এককটা, সেই এককটা কি হলো বলো, আপেক্ষিক ওজনের একক হলো নিউটন পার মিটার কিউব। আশা করি বিষয়টা বুঝতে পারছো। তো দেখো এখন আমাদের আলোচনার বিষয় হলো পরম চাপ। তো এই পরম চাপের বিষয়টা তোমাদের চিত্র আঁকে ভালোভাবে দেখানো উচিত ছিল, কিন্তু আমি তোমাদের এই জায়গায় এরকম কি দেখাচ্ছি না। আমি তোমাদের কারণ এটা দেখালেও তোমাদের এই মানে ম্যাথ সহ না দেখলে তোমরা বিষয়টা বুঝতে পারবে না। তো ম্যাথ করার সময় আমাদের পরম চাপ নিয়ে যখন ম্যাথ আসবো, আমি এই বিষয়টা নিয়ে একটা ম্যাথ করে আর বেসিকটা নিয়ে ভালোভাবে আলোচনা করব। তো আমাদের আগে শুরুতে এই সূত্রটা তোমরা মুখস্থ করে নাও, মানে বেসিক দেওয়ার পরেও দিন শেষে যে ফলাফলটা, সেই ফলাফলটা এটাই দাঁড়াবে। ঠিক আছে, তাহলে দেখো আমরা পরম চাপ সমান সমান এই জিনিসটা যদি মুখস্থ করে নাও তাহলে আমাদের একটু সুবিধা হবে। যে পরম চাপ সমান সমান হলে কি বলো, বায়ুমণ্ডলীয় চাপ। পরম চাপ সমান সমান হলো বায়ুমণ্ডলীয় চাপ প্লাস গ্যাস চাপ। গ্যাস কথাটা নতুন আছে, এটাও একটা কি বলো, মানে প্রবাহের চাপ পরিমাপ মাপক যন্ত্র গ্যাস। ঠিক আছে, তাহলে দেখো বায়ুমণ্ডলীয় চাপ সমান সমান কি চাপ বলো, গ্যাস চাপ প্লাস গ্যাস যখন পজিটিভ আসে, অর্থাৎ গ্যাসের মান যখন কি আসে বলো পজিটিভ আসে, তখন কি বায়ুমণ্ডলীয় চাপের সাথে গ্যাস চাপটা যোগ করলে কিন্তু আমাদের পরম চাপ পাওয়া যায়। ঠিক আছে, তাহলে আমাদের এদেরকে শর্টকাট করে মুখস্থ করবা যে পরম চাপ সমান সমান হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ প্লাস গ্যাস চাপ। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো আবার পরম চাপ আছে। ঠিক আছে, তা আবার পরম চাপ সমান সমান এরকম করে লেখা যায় যে বায়ুমণ্ডলীয় চাপ মাইনাস কি বলো, গ্যাস চাপ অথবা শূন্য চাপ। অর্থাৎ গ্যাস যখন কি আসে বলো, যখন গ্যাসের মান কি আসে বলো, নেগেটিভ মান আসে। ঠিক আছে, যখন নেগেটিভ মান আসবো তখন আমরা এই সূত্রটা ব্যবহার করব, নিচেরটা ব্যবহার করবো। আর যখন পজিটিভ মান আসে তখন আমরা কি বলবো, উপরের সূত্রটা ব্যবহার করব। যখন গেজের মান কি আসবে বলো, পজিটিভ আসবে, তখন উপরের সূত্রটা ব্যবহার করব, এবং যখন গেজের মানটা নেগেটিভ আসবে তখন নিচের সূত্রটা ব্যবহার করব। আপাতত জিনিসটা মুখস্থ করে নাও। তো দেখো আমাদের খুব পরিচিত একটা প্রশ্ন, আমরা সবাই জানি যে বায়ুমণ্ডলীয় চাপ সমান হলো কি বলো, 76 সেন্টিমিটার অফ মার্কারি, অথবা কি বলো 1 অ্যাটম। তাহলে আমরা জানি বায়ুমণ্ডলীয় চাপ সমান 76 সেন্টিমিটার অফ মার্কারি, অথবা কি বলো 1 অ্যাটম। অর্থাৎ এই দেখো 76 সেন্টিমিটার দ্বারা আমরা কি বোঝাচ্ছি, দেখো 76 সেন্টিমিটার হচ্ছে উচ্চতার মানটা দেওয়া আছে। তাহলে দেখো আমরা বায়ুমণ্ডলীয় চাপ পি সমান সমান কত সেটা বের করব। হ্যাঁ, একটু বা 1 অ্যাটম সমান সমান কত মান একই কথা সেটা বের করব। তাহলে দেখো আমরা এরকম কি লিখতে পারি যে বায়ুমণ্ডলীয় চাপ পি সমান সমান, তাহলে এই যে আমরা লিখতে পারি যে পি এয়ার, অর্থাৎ বাতাসের যে চাপটা সেই চাপটা বের করব। তাহলে দেখো 76 সেন্টিমিটার, আমরা জানি কি এই সমান সূত্র হলো এইচ রো জি একটা কি বলো এস। ঠিক আছে, তো দেখো তার মানে আমাদের এই জায়গায় আমরা আমাদের একটা জিনিস মুখস্থ করা লাগবে। দেখো এইচজি তো হলো মার্কারি। ঠিক আছে, তো এই জায়গায় দেখো মার্কারির ঘনত্ব দেওয়া নাই, আমরা মার্কারির ঘনত্ব জানি না, কিন্তু আমরা একটা জানি মুখস্থ যে মার্কারির আপেক্ষিক গুরুত্ব কিছুক্ষণ আগে তোমাদের মুখস্থ করলাম যে 3 কি বলো 3.6 হলো, এটা হলো কিসের মান বলো, এস এর মান। অর্থাৎ মার্কারির আপেক্ষিক গুরুত্ব হলো কত বলো, 3.6। আমরা যেহেতু আপেক্ষিক গুরুত্ব জানি তাহলে খুব সহজে এই জায়গা থেকে কি করতে পারবো বলো, ঘনত্ব বের করতে পারবো। অথবা কোনো সূত্রে যদি আপেক্ষিক গুরুত্বের মান যদি একটি দেওয়া থাকে তাহলে আমরা কি সূত্র ব্যবহার করতে পারবো বলো, এইচ রো জি, এটা কি হবে বলো, এটা হবে ওয়াটার।
আচ্ছা দাঁড়াও, এটা হলো রো ওয়াটার, অর্থাৎ পানির ঘনত্ব একটু কি বলো। উম, আচ্ছা দাঁড়াও একটু দেখো, আবার একটু ভালো করে লিখি, হ্যাঁ। তাহলে দেখো আমরা কিছুক্ষণ আগে যে সূত্রের মধ্যে বললাম যে যদি প্রশ্নে আপেক্ষিক গুরুত্ব দেওয়া থাকে তাহলে আমরা ডিরেক্টলি চাপ নির্ণয় করার জন্য কোন সূত্র ব্যবহার করব। দেখো যে এই সূত্রটা ব্যবহার করব, যে পি ইয়ার, আমরা কিসের চাপ নির্ণয় করতেছি বলো, বাতাসের চাপ নির্ণয় করতেছি। পি ইয়ার সমান সমান, আমাদের সূত্রটা ছিল এইচ, অর্থাৎ উচ্চতা ইন্টু রো, রো ওয়াটার, অর্থাৎ পানির ঘনত্ব ইন্টু কি বলো, জি অভিকর্ষীয় ত্বরণ, জি ইন্টু ব্যবহৃত তরলের আপেক্ষিক গুরুত্ব। তো ব্যবহৃত তরলের আপেক্ষিক গুরুত্ব আমরা কি দ্বারা প্রকাশ করি, এস দ্বারা প্রকাশ করি। তো দেখো এখনকার আমরা এই যে এটা যদি একটু ক্যালকুলেশন করি, আমাদের উচ্চতাটা কত দেওয়া আছে বলো, উচ্চতা দেওয়া আছে 76 সেন্টিমিটার। ঠিক আছে, তো আমরা লিখি যে 76, এইচ এর পরিবর্তে লিখবো কত বলো, 76 সেন্টিমিটার। এরপরে আমরা গুণ চিহ্ন দিব। দেখো পানির ঘনত্ব, যেহেতু সেন্টিমিটারে নিছো তাহলে অবশ্যই সিজিএস পদ্ধতিতে যে পানির ঘনত্ব সেটা নেওয়া লাগবে। তো আমরা জানি সিজিএস পানির ঘনত্ব কি বলো, 1 গ্রাম বাই সেন্টিমিটার কিউব ইন্টু, এখন আমাকে বলো অভিকর্ষীয় অর্থাৎ সিজিএস পদ্ধতিতে যে যে মান, সেই জি এর মানটা কত। সিজিএস পদ্ধতিতে জি এর মান হলো 981, এককটা অবশ্যই বলতে হবে, এককটা হলো সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু, এখন আমাকে বলো যে পারতের কি আপেক্ষিক গুরুত্ব আছে কিনা। পারতের আপেক্ষিক গুরুত্ব দেখো 0.6, তাহলে পারতের আপেক্ষিক গুরুত্ব আমরা জানি কি বলো, 6। আর এই জিনিসটাও জানি যে আপেক্ষিক গুরুত্বের কোনো একক হয় না, যার জন্য আমরা কি লিখলাম না বলো, এই জায়গায় কোনো একক লিখলাম না। এখনকার দেখো এই সম্পূর্ণ মান যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখতে পারবো আমরা একটা মান পাবো, সেটা হলো 1013 পয়েন্ট কত বলো 6। এখন আমাদের এককটা লিখবো, হ্যাঁ। তো এককটা লেখার আগে দেখো যে এই পাশে একটা সেন্টিমিটার আছে, উপরে নিচে নিচে সেন্টিমিটার আছে কয়টা বলো, 3টা। আমরা একটু যদি কালারটা চেঞ্জ করি, আমরা যদি একটু লাল কালার নেই, তাহলে দেখো এই যে একটা সেন্টিমিটারটা আছে উপরে, নিচে আছে কয়টা বলো, দেখো নিচে সেন্টিমিটার আছে 3টা। তো একটা এবং 3টা কাটারি করলে নিচে থাকতেছে কয়টা বলো, নিচে থাকতেছে হলো সেন্টিমিটার স্কোয়ার, অর্থাৎ 2 সেন্টিমিটার থাকতেছে। এখন দেখো ওই আগের মতন এই যে গ্রাম, এই গ্রাম আর এই যে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে, এটা সমস্যা লেখা যায় ডাইন। অর্থাৎ দেখো যে ডি ওয়াই এন ই, এই ডাইনকে যদি আমরা ভাঙি তাহলে কি পাবো বলো, গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে দেখো যেহেতু ডুক সমান সমান লেখা যায় কি বলে, তো ডুক সমান সমান লেখা যায় ডাইন, তাহলে উপরে থাকতেছে ডাইন আর নিচে থাকতেছে কি বলো, সেন্টিমিটার স্কোয়ার, তাহলে ডাইন বাই সেন্টিমিটার স্কোয়ার। আমরা উপরে লিখতে পারি এককটা আমরা কি পেলাম বলো, DI/DYN, ডাইন বাই সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এখনকার দেখো আমরা যদি আমাদের বলে যে বায়ুর যে চাপ, সেই বায়ুর চাপ হলো সিজিএস পদ্ধতিতে, এই যে দেখো এই যে সম্পূর্ণ মানটা যে কত বলো, একক দশক শতক হাজার, মানে এই 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 সম্পূর্ণ যে মানটা আছে সেই মানটা হলো কিসের মান বলো, বায়ুমণ্ডলের চাপের মানটা সিজিএস পদ্ধতিতে। ঠিক আছে, এখন আমরা এই যে 1 এটম সমান সমান 1 এটম সমান সমান কত লেখা যায় বলো, 1 এটম সমান সমান এই যে এই মানটা আমরা লিখতে পারি 10 13 96 1.6, এককটা হবো কি বলো, ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। এখন না আমরা আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো, হ্যাঁ। এই বিষয়টা আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা পরবর্তী আর একটা টপিক নিয়ে আলোচনা করব। তো দেখো তো দেখো এখন আমরা যে বিষয়টি দেখবো সেটা হলো আমাদের ম্যাথ করার নিয়ম। এই জিনিসটা, এই 4টা জিনিস আমাদের মুখস্থ করা লাগবে।